হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোল থেকে বায়ুমণ্ডলের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে এমসিকিউগুলো করাবো। তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই এমসিকিউগুলো করে গেলে দেখবে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। যদি তোমাদের কারোর কোনো রকম প্রশ্ন নিয়ে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে তোমরা দেখো যে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখে নাও এবং সেই অপশনগুলোকেও ভালো করে দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের ঊর্ধ্বাকাশে কতদূর বিস্তৃত। দেখো অপশনগুলো কি কি আছে, 18 কিমি, 750 কিমি, 10,000 কিমি, 11,000 কিমি। তাহলে উত্তরটা কিন্তু আমাদের হবে যে 10,000 কিমি। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.33%, 0.033%, 0.30%, 0.0033%। তাহলে উত্তরটা হবে যে আমাদের 0.033%। তারপরের প্রশ্ন দেখো 3 নম্বরের প্রশ্ন, শতকরা হিসাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত। সেটা হচ্ছে 21.9%, 0.9%, 20.95%, 21.95%, 22.95%। উত্তরটা হবে আমাদের 20.95%। এবার 4 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি। সেটা হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। উত্তরটা হবে আমাদের নাইট্রোজেন। তারপরের প্রশ্ন দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে যে সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত দূর বিস্তৃত। দেখো অপশনগুলো খুব ভালো করে দেখো, প্রায় 90 কিমি, প্রায় 100 কিমি, প্রায় 97 কিমি, প্রায় 80 কিমি। উত্তরটা হবে আমাদের প্রায় 90 কিমি। তার 6 নম্বরের প্রশ্ন দেখো, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উদ্বুদ্ধতার পরিবর্তনহীন অঞ্চলকে বলে ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, এক্সোপজ। উত্তরটা হবে যে ট্রপোপজ। তাহলে এখানে এগুলো একটু বোঝার আছে, যেমন হচ্ছে দেখো ট্রপোস্ফিয়ার, ঠিক তার পরের যে ছোট্ট অংশটা একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে গেলে যে অংশটা পড়ে ঠিক এর নাম অনুসারেই দিয়েই কি হয়, পজ আসে। এবার আমরা 7 নম্বরের প্রশ্ন দেখো। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতিতে। সেটা হচ্ছে পরিবহন, পরিচলন, তাপ শোষণ, বিকিরণ। উত্তরটা কিন্তু আমাদের হবে বিকিরণ। তারপরে দেখো মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি হয় থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে। উত্তরটা আমার ট্রপোস্ফিয়ারে। তারপরে দেখো 9 নম্বরের কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার সংযোগ রক্ষায় সাহায্য করে। ওজোন স্তর, বিষম স্তর, আয়ন স্তর, সবকটি। তাহলে উত্তরটা হবে কিন্তু আমাদের, উত্তরটা দেখো আমাদের ভালো করে যে কোন উত্তরটা হবে, সেটা হচ্ছে আয়ন স্তর। তারপরে দেখো 10 নম্বরে দেখো কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তর কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তাহলে উত্তরগুলো অপশনগুলো আগে দেখো, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে। উত্তরটা আমাদের হবে মেসোস্ফিয়ারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো, তোমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে। তারপর দেখো 11 নম্বরের প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক। সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে। উত্তরটা আমাদের হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে দেখো 12 নম্বরের প্রশ্ন, অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর। সেটা হচ্ছে আয়ন স্তর, ওজোন স্তর, নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর। সেটা আমাদের হবে ওজোন স্তর। তারপরে দেখো 13 নম্বরের প্রশ্ন কি আছে, কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তরটা আমাদের হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 14 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কোন স্তরকে বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয়। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তরটা হবে আমাদের
ট্রপোস্ফিয়ার। তারপরে দেখো 15 নম্বরের প্রশ্ন কি আছে, ওজোন স্তর কত উচ্চতায় দেখা যায়? অপশনগুলো ভালো করে দেখো, 30 থেকে 40 কিমি উচ্চতায়, 15 থেকে 20 কিমি উচ্চতায়, 20 থেকে 30 কিমি উচ্চতায়, 30 থেকে 60 কিমি উচ্চতায়। উত্তরটা হবে আমাদের 30 থেকে 40 কিমি উচ্চতায়। তার পরের প্রশ্ন দেখো কি আছে, সৌর বিকিরণের কত ভাগ পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়? অপশনগুলো ভালো করে দেখো, 66%, 34%, 100% না 40%। উত্তরটা হবে আমাদের 34%। এগুলো আমরা ক্লাস 6 থেকে করে আসছি, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 6-এ ছিল আমাদের। তার পরের প্রশ্ন দেখো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? 770 মিলিবার, 986 মিলিবার, 1017 মিলিবার না 1013.25 মিলিবার? এটাও ছোটবেলা থেকেই করে আসছি, 1013.25 মিলিবার। তারপরে দেখো 18 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণের গড় পরিমাণ কত? দেখো কার্যকরী সৌর বিকিরণ সেটা হচ্ছে 34%, 50%, 77%, 66%। উত্তরটা হবে আমাদের 66%। দেখো 19 নম্বরের প্রশ্ন দেখো, উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত? প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 270 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। উত্তরটা হবে প্রায় 270 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো ট্রপোস্ফিয়ারের প্রতি কিমি উচ্চতায় ঊর্ধ্বতা কত করে হ্রাস পায়? তাহলে বলা হচ্ছে 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার উচ্চতায় বলা হচ্ছে আমাদের এখানে তাপমাত্রা কমে, সেটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। এগুলো আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি, তাই তোমাদের কোনো রকম অসুবিধা থাকার কথা না। তারপর দেখো 21 নম্বরের প্রশ্ন কি আছে, প্রতি 1000 ফুট উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুচাপ কী হারে কমে? সেটা হচ্ছে যে উত্তরটা দেখে অপশনগুলো দেখো, 43 মিলিবার, 28 মিলিবার, 34 মিলিবার না 40 মিলিবার? উত্তরটা হচ্ছে আমাদের 34 মিলিবার। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, ঊর্ধ্বাকাশে যেমন 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার যেমন উচ্চতায় 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা হচ্ছে কমে যাচ্ছে, কিন্তু আবার 33 মিটার গভীরতায়, 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবং দেখো 22 নম্বরের প্রশ্ন দেখো, ফেরেলের সূত্র প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে যে 1849 খ্রিস্টাব্দে, 1859 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে না 1959 খ্রিস্টাব্দে? উত্তরটা দেখো 1859 খ্রিস্টাব্দে। এবার দেখো 23 নম্বরের প্রশ্ন কি আছে, স্থলবায়ু কোন সময় প্রবাহিত হয়? উত্তরটা দেখো কি হবে, সেটা হচ্ছে একদম ডিরেক্ট বললাম যে রাত্রিবেলায়। তারপরে দেখো 24 নম্বরের প্রশ্ন, মৌসুমী বায়ু কোন শ্রেণীর বায়ু প্রবাহ? সেটা হচ্ছে যে সাময়িক বায়ু প্রবাহ। তারপরে দেখো টর্নেডো কোন শ্রেণীর বায়ু প্রবাহ? উত্তরটা দেখো কি হবে, স্থানীয় বায়ু প্রবাহ। 26 নম্বরের প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? সেটা হচ্ছে যে রেনগজ যন্ত্রের সাহায্যে। তারপরে 27 নম্বরের প্রশ্ন দেখো, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। তারপরে দেখো 28 নম্বরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একককে কি বলা হয়? সেটা হচ্ছে উত্তরটা দেখো ডিগ্রি সেলসিয়াস, সরি উত্তরটা হবে ডবসন। তারপরে দেখো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? তাহলে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে ব্যারোমিটার। তারপর দেখো নিম্নলিখিত কোন বায়ুকে সমুদ্র বায়ু
ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তরটা হবে মৌসুমী বায়ু। তারপর দেখো 31 নম্বরের প্রশ্ন কি আছে, পৃথিবীব্যাপী স্থায়ী বায়ুচাপ বলয়ের সংখ্যা কত? তাহলে উত্তরটা হবে 7। তারপর দেখো বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। 33 নম্বরের প্রশ্ন দেখো, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একককে কি বলা হয়? সেটা হচ্ছে নট। তারপরে দেখো 34 নম্বরের প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয় কোন নিয়ত বায়ুকে? উত্তরটা হবে আমাদের আয়ন বায়ুকে। তারপর দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? সেটা হচ্ছে চিনুক। তারপরে দেখো 36 নম্বরের প্রশ্ন, অ্যালবেডোর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে অ্যালবেডোমিটারের সাহায্যে। 37 নম্বরের প্রশ্ন দেখো, মেঘাচ্ছন্নতা পরিমাপ করার একককে কি বলা হয়? সেটা হচ্ছে যে অক্টাস। তারপর দেখো 38 নম্বরের প্রশ্ন, সীমান্ত বৃষ্টি হয় কোন ধরনের ঘূর্ণবাতে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। তারপরে এবার দেখব 39 নম্বরের প্রশ্ন কি আছে। দেখো 39 নম্বরের প্রশ্ন, বায়ুর শক্তির মাত্রা নির্ণয় করা হয় কোন স্কেলের সাহায্যে? সেটা হচ্ছে বিউফোর্ট স্কেলের সাহায্যে। আর লাস্ট প্রশ্ন দেখব, 4 o'clock রেন দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? এটাও জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, কারণ ওখানে অত্যাধিক পরিমাণে গরম হয় এবং অত্যাধিক পরিমাণে গরম হওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে আমাদের জল ওপরের দিকে বাষ্পীভূত হচ্ছে এবং ঠিক বিকেল 3:30 থেকে 4টের দিকে আবার জল কিন্তু আমাদের নিচের দিকে চলে আসছে। এর ফলে ওখানে 4 o'clock রেন দেখা যায়। তোমাদের যদি এই প্রশ্নগুলোর বাইরে যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কিন্তু জানাবে। আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে এই সমস্ত প্রশ্নগুলো করানোর পরে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বোঝাবো। জানি না কতটা পরিমাণে কমপ্লিট করতে পারবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারবে যে তোমাদের কতটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে।